প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা মিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো নিয়ে বিশ্লেষণধর্মী ও পর্যালোচনামূলক অনুষ্ঠান ফ্রন্ট পেজ। আজকে আমি আছি আপনাদের সাথে বেনজির আহমেদ। অতিথি হিসেবে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। সোহরাব ভাই, আপনাকে স্বাগতম। শুভ সকাল। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, সুস্থ ধারায় ফেরার ভোট আজ। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐকমত্য কমিশন। দৈনিক আমার দেশ, সবার দৃষ্টি ডাকসু নির্বাচনের দিকে। দৈনিক ইত্তেফাক, দৃষ্টি আজ ডাকসুতে, ছোট ছোট হচ্ছে প্যাকেজ, কমছে পরিমাণ, দামে কমতি নেই, শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের। দৈনিক ইনকলাব, ডাকসুতে আজ মর্যাদার লড়াই, নির্বাচন প্রস্তুতি সতই এগুচ্ছে, ঘরের ভিতরেই ষড়যন্ত্র। নয়া দিগন্ত, প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ, সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর নির্দেশ ডক্টর ইউনূসের। দৈনিক যুগান্তর, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস, ডাকসু হল সংসদ নির্বাচন আজ। দৈনিক সমকাল, প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আভাস, সবার দৃষ্টি ডাকসুর দিকে। বাংলাদেশ প্রতিদিন, ডাকসুতে ভোট উৎসব আজ, দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইতিহাস গড়বেন কারা। দৈনিক কালের কণ্ঠ, মিনি পার্লামেন্টের ভোট আজ। দৈনিক কালবেলা, আগামী সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চায় বিএনপি, ইতিহাসের নতুন বাঁকে ডাকসু। দেশ রূপান্তর, ভোটের আলোয় চোখ ফুটল ডাকসুর। বণিক বার্তা, পায়রার মতো স্বপ্নভঙ্গ হতে পারে মাতার বাড়িও, ডাকসুর ভোট আজ, নিরাপত্তায় থাকছে 2000-এর বেশি পুলিশ। দৈনিক মানব জমিন, ভোটের আগে নেটে লড়াই। The Daily Star, hopes run high as DU goes to vote today. New Age, Daksu elections today after 6-year gap. প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। সোহরাব ভাই, সবার দৃষ্টি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। এরপর সে বছরই মুসলিম হল, জগন্নাথ হল এবং ঢাকা হল নিয়ে প্রথম ছাত্র সংসদ করেছিলেন স্যার A.F. রহমান। 1923 সালে প্রথম ডাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর 1971 থেকে 1990, অর্থাৎ 19 বার নির্বাচন হবার কথা থাকলেও হয়েছে মাত্র 7 বার। সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিপি হয়েছিলেন নুরুল ইসলাম নূর, যেটা আমরা দেখেছি নুরুল হক নূর, এবং জিএস হয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানি। অর্থাৎ এখন সবার দৃষ্টি সেই ডাকসুর দিকে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এরই মধ্যে দেখছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উৎসবের আমেজ বিরাজ করছে, দীর্ঘ সারির লাইন। যারা বিশেষ করে ছাত্রদল প্রর্থিত যে ভিপি প্রার্থী আবিদ, উনি বলেছেন সুষ্ঠু ধারার রাজনীতির বিরুদ্ধে ভোটাররা সুষ্ঠু প্রয়োগ করবে। অন্যদিকে শিবির সমর্থিত যে প্রার্থী আপনার সাদিক কায়েম, তিনি ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তো আসলে কেমন ডাকসু আমরা দেখতে চাই? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে আমাদের রাজনীতি যে সুস্থ ধারায় চলছে না, তার প্রমাণ হচ্ছে যে গত 54 বছরে মাত্র 7 বার ডাকসু নির্বাচন হয়েছে। আমরা আশা করি, এবং যে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভোট, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, এটাকে আমরা স্বাগত জানাই। এবং ভোটাররা যাকে বাছাই করে নেবে তাদেরই আমরা গ্রহণ করতে, মানে এটাই হচ্ছে গণতন্ত্রের ভাষা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সংগ্রামের ঐতিহ্য, প্রগতির ঐতিহ্য, সামনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা। আর সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহ শুধু শিক্ষার্থীদের মধ্যে নয়, সারা দেশের মানুষের মধ্যে। যেটি অনেকেই বলেছেন যে, আপনি দেখছেন যে প্রথম আলোর যে শিরোনাম, যে গোটা দেশ এর পেছনে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরো দেশকেই প্রতিনিধিত্ব করে, কারণ দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থী এখানে আছে। এত বছর পর নির্বাচন হয়েছে, 2019 সালে একটি নির্বাচন হয়েছিল, সেটা নিয়ে বিতর্ক আছে। তারপরও সেখানে কিন্তু ক্ষমতাসীন দলের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের সমর্থকদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, এবং ভিপি সহ আরও একটি পদে তারা জয়ী হয়েছিলেন। আর ডাকসুর একটা ঐতিহ্য হচ্ছে যে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। এখন যদিও কোনো দলীয় সরকার নেই, তবে এই সরকারের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করেছে, এটি আমরা স্বাগত জানাই। একই সঙ্গে
সকাল 8টায় ভোট শুরু হয়েছে। আমরা শেষ না হওয়া পর্যন্ত বলতে পারি না যে ভোট সুষ্ঠু হয়েছে, তবে আমরা আশা করি ভোট সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং সাধারণ শিক্ষার্থীরা যাকে বাছাই করে নেবে তারাই নির্বাচিত হবেন। এবং এ নিয়ে কোনো রকম ভোটের আগে পরে বা ভোটের সময় কোনো রকম গোলযোগ হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে সজাগ থাকবে। আর আপনি বলেছিলেন যে এই যে পাল্টাপাল্টি এক পক্ষ আর এক পক্ষের, এটি নির্বাচনে হয়ে থাকে, এটিকে খুব গুরুত্বপূর্ণ মানে এটিকে খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। মানবজমিনের একটি শিরোনাম যে ভোটের আগে নেটের লড়াই, চমৎকার শিরোনাম। আর নেটের লড়াই মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একেবারে হট, যেখানে আমরা দেখছি সেখানে অনেক ভিভি প্রার্থীদের আপনার যে অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছিল, সেক্ষেত্রে প্রচারণায় কিন্তু তারা এগিয়ে রেখেছেন। আবার প্রোপাগান্ডা চলছে জরিপ, কেউ কাউকে এগিয়ে রাখছে, বিএনপি সমর্থিত প্রার্থী আবিদকে কেউ এগাচ্ছে, শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে কেউ, অর্থাৎ নেট দুনিয়ায় একেবারে আপনার সরগরম রয়েছে। না, এটি তো স্বাভাবিক, এটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের মনের ভাষাই সেখানে প্রতিফলিত হয়। তা যে সংগঠনকে বা প্রার্থীকে পছন্দ করে তার পক্ষে প্রচার এবং তার বিপরীতে যারা থাকে তার বিপক্ষে প্রচার। তবে এখানে শালীনতার সীমা, গণতন্ত্রের সীমা ছাড়িয়ে না যায়, ব্যক্তিগত গালাগাল, ব্যক্তিগত কুৎসা রটনা না হয়, বিদ্বেষ ছড়ানো না হয়, এটি আমরা প্রত্যাশা করি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা যে আচরণ করবে সেটি অন্যরা সেটা অনুসরণ করবে। সুতরাং আমরা তাদের কাছ থেকে গণতান্ত্রিক ভাষা চাই, গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি। আর সেটি নেটের দুনিয়ায় এবং ভোটের মাঠে, দুই ক্ষেত্রেই। তবে এখানে এই ভোটের হিসাব নিকাশে অনেক বিষয় আছে যে প্রায় 40,000 ভোটার এই ডাকসু নির্বাচনে তার মধ্যে আবাসিক হচ্ছে 20,000 মতো এবং বাকিটা অনাবাসিক। এখন অনাবাসিক ভোটাররা, আবাসিক ভোটারদের মোটামুটি তাদের সাথে পরিচয়, তাদের জনসংযোগ এবং তাদের কাছে প্রচারণার এক ধরনের হয়তো চিত্র পাওয়া যায় যে তারা কে কাকে সমর্থন করবে। অনাবাসিক যারা হলে থাকেন না, বাইরে থাকেন এবং তারা খুব কম আসেন, ক্লাস করে চলে যান, পরীক্ষা দিয়ে চলে যান, তাদের মতামত অর্থাৎ তাদের ভোটটাই কিন্তু মনে করে জয় পরাজয় বড় নির্ধারক হবে। আমরা দেখছি 52-এর ভাষা আন্দোলন, আপনার 6 দফা, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, এই যে আন্দোলনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, বিশেষ করে ডাকসু সহ যারা নেতৃত্ব দিয়েছিল, তা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় রাজনীতিক বা রাজনীতিবিদদের সূতিকাগার। এইখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ডাকসু একটা সংগঠন না, সারা দেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেগুলোও নেতৃত্ব দেয়। তো এই ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন পরে যে উৎসবের আমেজ, এই আগামী জাতীয় নির্বাচন, বিশেষ করে যেটা আমরা শুনছি যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে, এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কি কোনো ধরনের প্রভাব ফেলবে? ফলাফল কতটা প্রভাব ফেলবে সেটি পরের বিচার্য বিষয়। প্রথম বিচার্য বিষয় হচ্ছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু, অবাধ সুষ্ঠু হলে, বিতর্ক সৃষ্টি না হলে, এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না থাকলে তার প্রভাবটা জাতীয় নির্বাচনে বেশি পড়বে। এই নির্বাচনে সে সাধারণ শিক্ষার্থীরা যাকে বেছে নেবে তারাই জয়ী হবে এবং সেটি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করবে তা বলা যায় না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় ক্ষমতার বাইরে, মানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে রায় পাওয়া গেছে। জিয়াউর রহমানের সময় যে দুটি নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে জাসদ সমর্থিত ছাত্রলীগ এবং পরবর্তীকালে বাসদ সমর্থিত ছাত্রলীগের যে প্যানেল ছিল তারা জয়ী হয়েছে। এরশাদের সময় যে দুটি নির্বাচন হয়েছে, একটি নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ তৎকালীন 15 দলীয় জোটের শরিকরা, মানে তাদের সহযোগী ছাত্র সংগঠনরা জয়ী হয়েছে এবং এর পরের নির্বাচনে জাতীয়তাবাদী দলের যে সহযোগী ছাত্র সংগঠন, ছাত্র দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। সুতরাং এখানে
ক্ষমতাসীনদের জয়ের উদাহরণ কিন্তু খুব কম। এমনকি স্বাধীনতার পর যখন আওয়ামী লীগের দুর্দণ্ড প্রতাপ সারা দেশে, সেই ৭২ সালের নির্বাচনে কিন্তু ছাত্রলীগ জয়ী হতে পারেনি, ছাত্র ইউনিয়ন জয়ী হয়েছিল। ৭৩-এর নির্বাচনে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে যায়, এবং সেই ব্যালট বাক্স হাইজ্যাক হওয়ার পর আর কিন্তু কোনো আওয়ামী লীগ আমলে তো নয়, এবং সামরিক শাসন আমলের সামরিক শাসন প্রত্যাহারের পর নির্বাচন হয়েছে, সামরিক শাসন আমলে কোনো নির্বাচন হয়নি। আমরা এমন দৃষ্টান্ত দেখতে চাই এই নির্বাচনের মাধ্যমে, যেতে মানুষ শুধু শিক্ষার্থী না, শুধু ৪০,০০০ শিক্ষার্থী ভোটার নয়, সারা দেশে মানুষ উজ্জীবিত হয় এবং নতুন যাত্রার আশা করে যে আমরা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ চলবে, এবং তার শুভ সূচনাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেখানেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটি যদি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়, তার প্রভাব পড়বে, ইতিবাচক প্রভাব পড়বে। আমরা যেটা বলেছেন যে আমরা অতীতে দেখেছি যে আপনি যেটা বললেন সোহরাব ভাই, আমরা নির্বাচনের সবশেষ জানতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের সবশেষ জানতে আমাদের প্রতিনিধি রয়েছেন, বিশেষ প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিবুল্লাহ মুহিব, তার সাথে আমরা এখন নিয়ে যাব, দর্শকদের মাধ্যমে আমরা জানিয়ে দেব সবশেষ অবস্থা। মুহিব শুনতে পাচ্ছেন? মহিবুল্লাহ, আমরা জানি সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে তা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এরই মধ্যে বিশেষ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী, শিবির সমর্থিত প্রার্থীরা তাদের ভোট দিয়েছেন, তারা কথাও বলেছেন। আসলে তারা কি বলেছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। টিএসসি এটি একটি ভোট কেন্দ্র, এবং এখানে মূলত বেগম রোকেয়া হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারাই মূলত এখানে ভোট দিচ্ছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সকাল ৮টার থেকে ভোট গ্রহণে শুরু হয়েছে, কিন্তু তার আগের থেকেই কিন্তু শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে যে কৌতূহল, উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। টিএসসির ভিতরে যেমন দীর্ঘ লাইন আপনি লক্ষ্য করছেন, একই সঙ্গে এই লাইন কিন্তু টিএসসি ছাপিয়ে অর্থাৎ রাস্তা পর্যন্ত চলে গেছে। এখানে বিশেষ করে স্কাউটের সদস্যরা রয়েছেন, বিএনসিসির সদস্যরা রয়েছেন, তারা মূলত যাচাই করে দেখছেন যে আসলে কারা ভোটার না, যাতে ভোটার ছাড়া কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু তদারকি করছেন। অর্থাৎ হলে যারা রয়েছেন সেই সব শিক্ষার্থীরা তো ভোট গ্রহণ শুরুর আগেই চলে এসেছেন। একই সঙ্গে যারা অনাবাসিক শিক্ষার্থী, অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াত করেন বাসে করে, তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন। আমরা একের পর এক বাস আসতে দেখছি, সেই বাসে যেন তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরাই নয়, সব ধরনের শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু ভোট দেওয়ার একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে নির্বাচন কিন্তু বিশেষ করে অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা শেষ হয়েছে, এবং আজকের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আমরা দু একজন ভোটার যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন ভোট দিলেন এবং কেমন পরিবেশ, সার্বিক একটু যদি বলেন। পরিবেশের কথা বললে খুবই নিরাপত্তা বেষ্টিত পরিবেশ, এবং খুবই ভালো লেগেছে ভোট কাস্ট করে, এবং প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম ভোট দেওয়ার সুযোগ হলো এখানে, এবং পরিবেশের কথা বললে সেটা খুবই ভালো ছিল। নির্বাচনকে বা ভোট দেওয়া নিয়ে কোনো চাপ বা কোনো ভয়ভীতি ছিল কিনা আপনাদের? না, আপনি স্বাধীন মতো ভোট দিতে পেরেছেন? স্বাধীন মতো ভোট দিতে পেরেছি, ইচ্ছা মতো, এবং আশা করি যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। অনেক ধন্যবাদ। যেটি আসলে আমরা দেখছি যে এবারের নির্বাচন কিন্তু একটু ব্যতিক্রমধর্মী, কোনো ধরনের চাপ নেই। সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি, এবং অন্যান্য সময় কিন্তু প্রার্থীর যে বিষয়টি আমরা দেখতাম যে প্রার্থী হতে অনেকে ভয় পেতেন, বিভিন্ন রাজনৈতিক চাপ থাকতো। এবারে কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক প্যানেলের বাইরেও অসংখ্য স্বতন্ত্র প্রার্থী তারা রয়েছেন, এবং ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে কিন্তু এইবারের নির্বাচন হবে। এবং আগামী ডাকসু সংসদের কারা হচ্ছেন ভিপি, কারা হচ্ছেন জিএস, কারা হচ্ছেন এজিএস, সেই বিষয়টি আমাদের কিন্তু জানতে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি দেখলে কিন্তু আসলে সার্বিকভাবে বলাই যায় যে এটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশই এই ভোট গ্রহণ চলছে। আমরা একটু বাইরের দৃশ্য দেখাতে চাই। বাইরে কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, অর্থাৎ এই টিএসসি কেন্দ্র ছাপিয়ে সেই লাইন কিন্তু চলে গেছে একেবারে রাস্তা পর্যন্ত।
এবং একে একে ভোট দিতে ঢুকছেন শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে একটু বাইরের লাইনটা আমরা একটু দেখাতে চাই। দেখুন এই লাইন কিন্তু চলে গেছে একেবারে রাস্তা পর্যন্ত। তো এই প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষার্থীদের ভোট দেওয়ার যে অপেক্ষা, সেটি নিঃসন্দেহে বলা যায় যে স্বতঃস্ফূর্ত এই ভোট গ্রহণ বা ভোট প্রদান, এটি স্পষ্টই বলে যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই ডাকসুর এবারের নির্বাচন। বেনজির, এই ছিল আমার কাছে টিএসসির। ধন্যবাদ। নির্বাচনের সবশেষ তথ্য জানতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। যে সোহরাব ভাই যেটা বলছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি, উৎসব মুখর পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমারও একটা আবেগ কাজ করে, ইমোশন কাজ করে। আমরা 96, 97 বেঁচেছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি হিসেবে ডাকসু। আপনি জানেন একটা বিষয় সোহরাব ভাই, একটা জরিপ বা তথ্য আমরা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মোট ভোটার, অর্থাৎ 28টি পদে 471 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো বিশেষ করে জুলাই 24-এর গণঅভ্যুত্থানের পর আপনি জানেন যে ক্ষমতাসীন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা পালিয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তো জগন্নাথ হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগের 2500 থেকে 3000-এর মতো ভোট রয়েছেন, যেটা বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া অনেক শিক্ষার্থী রয়েছে সিদ্ধান্তহীনতা, অর্থাৎ কাকে ভোট দেবে, যাকে আমরা বলি সুইং ভোট, কোন প্রার্থীকে দিল। তো অনেকে মনে করছেন যে ফলাফল সমীকরণী, অর্থাৎ এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অনুসারী সমর্থিত যে 3000-এর ভোট রয়েছে, এই ভোট যেদিকে যাবে ফলাফল সেদিকে প্রভাব ফেলতে পারে। এই সমীকরণ যে চলছে, এইটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। নানা রকম সমীকরণ, এটি একমাত্র সমীকরণ না। নারী ভোটার প্রায় অর্ধেক, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশেই নারীর যে তার কর্মজীবন, ছাত্রজীবন, তার ঘরে বাইরে তার জীবন, আর সেখানে এক ধরনের বাধার সম্মুখীন হয়। কাদের দ্বারা বাধার সম্মুখীন হয়, কাদের দ্বারা তারা প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হন, সাইবার বুলিংয়ের শিকার হন, এটাও নিশ্চয়ই তারা ভোট দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন। দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘু যে কথাটি বললেন, হ্যাঁ, তারা যেখানে অপেক্ষাকৃত নিরাপদ সেটা ভাববেন, মানে তাদের সেই প্রার্থীকে ভোট দিবেন। ছাত্রলীগের সমর্থক আপনি 2000 বা 3000 বললেন, আমার ধারণা তাদের সমর্থকটা আরও বেশি হবে, কারণ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়েছে বা নেতাকর্মীরা নিষ্ক্রিয়। সাধারণ যারা ভোটার তাদের সমর্থক, এবং এটি সবসময় যেমন ছাত্রলীগের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা তো আক্রমণকারী ছিল, এখন যখন আক্রান্ত তার প্রতি, এখন যদি তারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আক্রান্তের প্রতি কিন্তু একটা সহানুভূতি থাকে। সুতরাং আরেকটি দেখা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়, সেখানে কে কোন দল করে, কে কোন মতের অনুসারী, তার চেয়েও বেশি হচ্ছে যে তারা দেখতে চাইবে প্রার্থী হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তাদের ব্যক্তিগত ভাবমূর্তি, তাদের আচরণ, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের কী বলে সততা, এসব দেখতে চাইবে। আর সেখানে যে প্রার্থীকে অধিকতর পছন্দের মনে করবে, অধিকতর সৎ মনে করবে, অধিকতর যোগ্য মনে করবে, সেটি শিক্ষায় তার নেতৃত্ব গুণ ইত্যাদি, এরকম এর মধ্যে কিন্তু অনেকগুলোই করবে। যেমন বিগত নির্বাচনে এই যে নূর বেরিয়ে আসলো, নুরুল হক নূর বেরিয়ে আসলো, এবং প্রচণ্ড বাধা ছিল, প্রশাসনের পক্ষপাত ছিল, ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতাপ ছিল, অন্যায় আচরণ ছিল। তারপরও বেরিয়ে আসার সাধারণ শিক্ষার্থীরা তাকে পছন্দ করেছে। হয়তো ওই নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল আরও অনুকূলে যেত ওই ছাত্র অধিকার পরিষদের। তো এই নির্বাচনে কোনো পক্ষের চাপ নেই, এটা হচ্ছে সবচেয়ে। তো একটি প্রতিটি শিক্ষার্থী যদি তার স্বাধীনভাবে ভোট দিতে পারে, স্বাধীনভাবে মতামত প্রকাশ, মানে রায় দিতে পারে, তাহলে তো ফলাফল আমরা আশা করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য, যেখানে আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেনি, প্রতিটি গণতান্ত্রিক এবং প্রগতির আন্দোলনে প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধের যে আন্দোলন, প্রতিক্রিয়াশীলতা মানে কি, অর্থাৎ আপনার বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন,
24শে জুলাই অভ্যুত্থান যে হলো, সেটা শুধু চাকরির ক্ষেত্রে বা কোটার বৈষম্য না, সেটা সামাজিক ক্ষেত্রে, নারী পুরুষের ক্ষেত্রে বৈষম্য, ধনী গরিবের ক্ষেত্রে বৈষম্য। আমরা একটা বৈষম্যহীন সমাজ চেয়েছি। সুতরাং একটা গণতান্ত্রিক, যেখানে মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার থাকবে এবং সমতা থাকবে, যেখানে ধর্মের ভিত্তিতে কাউকে দেখা হবে না, যেখানে জাতিগত বৈষম্যের ভিত্তিতে দেখা হবে না, তারা প্রতিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ, শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা কিভাবে হবে, আর সেটি যে সংগঠন বা যে প্রার্থী এটি রক্ষা করতে পারবে বলে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে আস্থা আসবে, তাকেই ভোট দেবে বা ভোট দিচ্ছে। আমরা আশা করি যে এই ফলাফল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে আছে, নাটকীয় কিছু হবে বলে মনে হয় না। এখানে এমনও হতে পারে যে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার ফলাফলেও একই রকম হতে পারে, যে হয়তো একটা মিশ্র প্যানেল হতে পারে, যে কোনো একটি সংগঠন নিরঙ্কুশ জয় নাও পেতে পারে, এরকম এখন সবগুলো হচ্ছে আমরা ধারণা করছি। কিন্তু ভোটাররা যে রায় দেবে তার উপরে ফলাফল নির্ভর করবে। তবে আমরা এমন চাই যে ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত এবং ফলাফল প্রকাশের পরও যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকে, সুস্থ সুন্দর থাকে, সেটি প্রত্যাশিত। এবং সেক্ষেত্রে প্রশাসনেরও ভূমিকা আছে, প্রতিযোগী ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা আছে। অতীতে যারা ডাকসুর দায়িত্বে ছিল, বিশেষ করে সেই 1945-46 সালে আমরা দেখেছি মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর ভিপি হয়েছিলেন, গোলাম আজম সাধারণ সম্পাদক হয়েছিলেন। 1980 সালে মাহমুদুর রহমান মান্না 80-79 দুইবারই উনি ভিপি হয়েছিলেন, তো এবং আমানুল্লাহ আমান ভিপি হয়েছিলেন। সেই সময়কার সেই ডাকসুর তাদের যেই কার্যক্রম ছিল, অর্থাৎ আমরা দেখেছি প্রথম দিকে গবেষণামূলক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ডাকসু গ্রহণ করেছিল এই নেতৃত্ব। এই প্রেক্ষাপটে নতুন এই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডাকসুর দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের কাছে কি প্রত্যাশা থাকবে, কি ধরনের ডাকসু? এই যে অপরাজয় বাংলা কলাভবনের সামনে, এটাও কিন্তু ডাকসুর উদ্যোগে হয়েছে। আর সুতরাং ডাকসু এই অপরাজয় বাংলার পেছনে, বাংলা তো 71-এর প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তা আমরা নিশ্চয়ই চাইব যে যেই ছাত্র সংগঠন বা যেই প্রতিনিধি নির্বাচিত হন, তিনি 71-এর বিপক্ষে যাবেন না, তিনি 71-কে ধারণ করবেন, গণতন্ত্রকে ধারণ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে সংগ্রামী চেতনা, তাকে ধারণ করবেন। এবং সেখানে সামনে চলার আমরা সব ভিপিজিএস বা যারা ডাকসুর নেতৃত্বকে অনেক নেতৃত্ব দেখেছি নির্বাচনের আগে যা বলেছেন, পরবর্তীকালে আমরা অনুষ্ঠানের সৌরভ ভাই আপনাকে একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে। আমরা চাচ্ছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডাকসুর দায়িত্ব যাদের উপরে আসবে, অর্থাৎ আজকে নির্বাচনের ফলাফল পর্যন্ত যারা নতুন করে ডাকসুর দায়িত্ব নেবেন, আগামীতে তারা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, সার্বিক গবেষণা সহ সর্বোপরি উৎসে সুন্দর এবং দিগন্ত প্রসারিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন, এই প্রত্যাশাই সবার। আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক এই সময়। আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।